হ্যালো ডিয়ার মাই অল নার্সিং স্টুডেন্টস, এই যে ক্লাসটা সংবহন তন্ত্র তোমাদের তৃষা ম্যাম খুব সুন্দর বুঝিয়েছে। ওকে, এই ক্লাসটা তোমরা পুরো শোনো, মন নিয়ে শোনো। ওকে, আর তোমাদের যেখানে যা ডাউট থাকবে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে? আর ক্লাসটা কেমন হয়েছে লাস্টে তোমরা অবশ্যই বলবে, ফিডব্যাক জানাবে কমেন্ট করে, ঠিক আছে? খুব সুন্দর ক্লাসটা তোমাদের ম্যাম বুঝিয়েছে। আই থিঙ্ক তোমাদের কোথাও প্রবলেম হয়নি এই ক্লাসে। ওকে, সংবহন তন্ত্র। ওকে, চলো তাহলে দেখো তৃষা, আজকের হ্যাঁ। শোনো শোনো হ্যাঁ শোনো, স্যার। তাহলে তুমি ক্লাসটা ঠিক শুরু আছে। করো, স্পেশালি পুরো ডিপলি বুঝাবে। ওকে, টোটালি। ওকে, হুম। যাতে ওদের কোনো ডাউট থাকে না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আর ঠিক আছে। এটা টোটালি আমি রেকর্ড করে নিচ্ছি, এটা ইউটিউবে আপলোড করে দেবো আমি। আই থিঙ্ক যারা যারা আজকে ক্লাসে জয়েন করে নেই শুনে নেবে করা, ঠিক আছে? তাহলে তুমি বুঝাও একদম পুরো স্পেশালি। ওকে, ঠিক ওকে আছে। স্যার। ওকে ওকে। দেখো, সার্কুলেশন যে টপিকটা ছিল, তোমরা আগের দিন বলছিলে কি যে এটা বোঝানোর জন্য কেউ একজন আমাকে মেসেজ করেছিল। তো এটা পুরো ডিপলি ভালোভাবে একদম বোঝাচ্ছি। আগের দিন যে ক্লাসটা করিয়েছিলাম ওটা এমসিকিউ মধ্যিখানে অনেক বলেছিলাম। তারপর হচ্ছে কি একটু কথাবার্তা হয়ে গিয়েছিল বেশি। তো এটা অনেকটা বড় চ্যাপ্টার, তো এটা পুরোটা বোঝাতে হবে। ভালো করে শোনো। দেখো, সংবহনের যদি তুমি বলো যে উপাদান, সংবহনতন্ত্রের যদি উপাদান বলো তাহলে কিন্তু তিনটে। সংবহনতন্ত্রের মধ্যে পড়ছে রক্ত, রক্তবাহ। রক্তবাহের মধ্যে কি কি পড়ে? শিরা, ধমনী, জালক, ঠিক আছে? আর পড়ছে কি? হৃৎপিণ্ড। তাহলে এই তিনটে টপিককে ভালো করে ক্লিয়ার করতে গেলে অনেক টাইম লাগবে। তাহলে সংবহনতন্ত্রের মধ্যে সংবহন মানে কি? বহন করা, এই একটা ব্যাপার। তাহলে বহন করা, এখানে আসছে রক্ত, রক্তবাহ, আর একটা হচ্ছে হৃৎপিণ্ড। এবার জানবো যে সংবহনতন্ত্রের যে প্রকারভেদ আছে, দুটো প্রকার। একটা হচ্ছে মুক্ত সংবহনতন্ত্র, আর একটা হচ্ছে বদ্ধ। মুক্ত মানে কি? যেটা হচ্ছে খোলা থাকবে। কেমন, একটুখানি আমরা সংজ্ঞাটা পড়ি তাহলে বুঝতে পারবো। মানে হচ্ছে কি, এই সংবহনতন্ত্রে কি হবে, রক্ত রক্তবাহের মধ্যে আবদ্ধভাবে সংবাহিত না হয়ে কোথায়? দেহ গহ্বরে মুক্ত হয়। দেহ গহ্বরে বলতে কাদের বোঝায়, কোথায় বোঝায়? যেমন হচ্ছে হিমশিল অথবা সাইনাস, এই সমস্ত সাইনাসে এসব জায়গা উন্মুক্ত হয়। কারণ দেখবে ওখানে এক্সাম্পল যেগুলো আছে, আরশোলা, চিংড়ি, শামুক, ঝিনুক, এগুলো আছে। ঠিক আছে? এদের দেহ গহ্বরে কি হয়? এটা মুক্ত হয়। ঠিক আছে? আর বদ্ধ সংবহনতন্ত্র যদি বলো, বদ্ধ সংবহনতন্ত্র কিন্তু রক্তবাহে উপস্থিত থাকে। বদ্ধ সংবহনতন্ত্র রক্তবাহে আর কি উপস্থিত থাকে। এটা যেমন হচ্ছে কি মুক্ত সংবহনতন্ত্র যেমন হচ্ছে দেহগহ্বরে উপস্থিত থাকে, ওটা কিন্তু রক্তবাহে উপস্থিত থাকছে। যেমন সংজ্ঞাটা কি, যে রক্ত সবসময় রক্তবাহ এবং হৃৎপিণ্ডের মধ্যে আবদ্ধভাবে সংবাহিত হয়। এবং কোথায় হচ্ছে? দেহগহ্বরে উন্মুক্ত কিন্তু হচ্ছে না। মুক্ত সংবহন কিন্তু ওখানে উন্মুক্ত হচ্ছে, কিন্তু এটা এখানে হচ্ছে না। ঠিক আছে? এটা হচ্ছে বদ্ধ। বদ্ধ মানে তো সবাই জানি। দেখো, পড়া কিন্তু আমরা সবাই জানি, যে টপিকগুলো জানি, কিন্তু মনে রাখার কিছু কিছু তো উপায় আছে, না হলে তো এগুলো গুলিয়ে যায়। এবার সেই হিসাবে বলছি যে এই পয়েন্টগুলো যদি মনে থাকে তাহলে হয়তো আশা করি আর মানে গুলিয়ে যাবে না। মুক্ত সংবহনতন্ত্র তাহলে কি হচ্ছে? মুক্ত সংবহনের রক্ত দেহগহ্বরে উপস্থিত থাকে। আর বদ্ধ সংবহনতন্ত্রে কি হচ্ছে? রক্তবাহে উপস্থিত থাকছে। এই দুটো হচ্ছে ব্যাপার। এখান থেকে পরে কি, মুক্ত সংবহনতন্ত্রের যে এক্সাম্পল আছে, এক্সাম্পলের মধ্যে আরশোলাটা বেশি পড়ে। আরশোলাটা মানে বেশি দিয়ে দেয় আর কি। ঠিক আছে? আরশোলা, চিংড়ি, শামুক, ঝিনুক, এগুলো হচ্ছে কি মুক্ত সংবহনতন্ত্রের মধ্যে পড়ছে। এগুলো হচ্ছে হিমশিল যুক্ত। ঠিক আছে? এদের দেহগহ্বরে উন্মুক্তটা হয়। এখানটা জানা হয়ে গেল। এবার তিনটে টপিক পড়বো বললাম। একটা হচ্ছে রক্ত, একটা হচ্ছে রক্তবাহ, আর একটা হচ্ছে হার্ট। তাহলে রক্তের উপাদান কি কি? রক্ত কি কি নিয়ে গঠিত গো? কি কি নিয়ে তৈরি? রক্তকণিকা। রক্তরস, রক্তকণিকা। রক্তরস কত পার্সেন্ট থাকে আর রক্তকণিকা কত পার্সেন্ট থাকে, এই দুটো কোয়েশ্চেন পড়ে। রক্তরস কত থাকে? রক্তরস থাকে 55%। হ্যাঁ। আর রক্তকণিকা থাকে 45%। এই দুটোকে আমাদেরকে মনে রাখতে হবে, এই দুটো গুলিয়ে ফেললে একদমই হবে না। তাহলে রক্তকণিকাটা রক্তরসের থেকে 10% কম থাকে। একটা মনে থাকলে আর একটা মনে থাকবে, যে 100 ভাগের মধ্যে 55 ভাগ যদি রক্তরস থাকে, তাহলে 100 থেকে 55 মাইনাস করে নিলে যেটা থাকবে সেটাই নিশ্চয়ই রক্তকণিকা থাকবে। তাহলে রক্তের উপাদানের মধ্যে দুটো ইম্পর্টেন্ট টপিক হচ্ছে রক্তরস আর রক্তকণিকা। এবার রক্তরসের মধ্যে কি কি পড়ে? জল পড়ে, রক্ত প্রোটিন পড়ে। ঠিক আছে? এবার অন্যান্য পদার্থগুলো পড়ে।
এবার জানবো যে রক্ত প্রোটিন কত পার্সেন্ট থাকে। এখানে পার্সেন্টেজগুলো ভালো করে মনে রাখতে হবে। রক্ত প্রোটিন থাকবে 7 থেকে 8%, আর জল থাকবে 90 থেকে 92% পর্যন্ত। ঠিক আছে, রক্তরসের মধ্যে। এবার রক্ত প্রোটিনের উপাদানগুলোর নাম জানবো। এটা আমার কাছে ছকটা করা আছে, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি, তোমরা একবার দেখে নাও। এক মিনিট, আমি এটা এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি, তোমরা একবার দেখে নেবে। এ বাবা, কারেন্ট তো নেই, ফ্ল্যাশও তো অন হচ্ছে না। দেখো এই লেখাটা। ও বাবা, সেন্ডিং ফটোস ইজ নট অ্যালাউড। ঠিক আছে, শোনো, পরে দেখে নেবে। এবার কি হচ্ছে, রক্ত প্রোটিনের মধ্যে কি কি থাকছে? অ্যালবুমিন থাকছে, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, অ্যান্টিবডি, প্রত্যেকটার কাজ আমরা জানবো যে প্রত্যেকটার কাজ কি, এবং এখান থেকে কোন কোশ্চেনগুলো বেশি ইম্পর্টেন্ট সেটাও আমি তোমাদেরকে বলে দেবো, এবং কি করে পড়বে সেটাও বলে দেবো। তাহলে রক্তরসের উপাদানগুলো গেলাম, রক্তরসের উপাদানগুলো আমাদের জানা হয়ে গেলো যেগুলো মেন ইম্পর্টেন্ট। তাহলে রক্তরস থাকছে 55%, রক্তরসের মধ্যে পড়ছে মেন জল, রক্ত প্রোটিন, অন্যান্য পদার্থ। রক্ত প্রোটিন থাকছে 7 থেকে 8%, আর জল থাকছে 90 থেকে 92% মানে মতো। ঠিক আছে, এবার রক্ত প্রোটিনের মধ্যে যে ভাগগুলো আছে সেগুলো হচ্ছে কি, রক্ত প্রোটিনের মধ্যে কি কি পড়ে? গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, হ্যাঁ, অ্যান্টিবডি, এই সমস্ত জিনিসগুলো পড়ে। আর রক্ত কণিকাতে এবার আসি। রক্তকণিকা কিন্তু 3 ধরনের, সবাই আমরা জানি যে কি 3টে প্রকার। কি কি? লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকার অপর নাম হচ্ছে এরিথ্রোসাইট। শ্বেত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকার অপর নাম হচ্ছে লিউকোসাইট। আর থ্রম্বোসাইট বা প্লেটলেট বা অনুচক্রিকা। ঠিক আছে, অনুচক্রিকাকে কিন্তু বলা হয় থ্রম্বোসাইট, এটা দিয়ে বেশি কোয়েশ্চেন আসে। অপর নামটা মনে রাখতে হবে যে অনুচক্রিকার অপর নাম হচ্ছে থ্রম্বোসাইট। ঠিক আছে, লোহিত রক্তকণিকার কোনো ভাগ আমরা পড়বো না, অনুচক্রিকার কোনো ভাগ পড়বো না, পড়বো একমাত্র শ্বেত রক্তকণিকার ভাগ, যেটার গভীর থেকে কোয়েশ্চেন আসে। আসছি, মানে টপিক বাই টপিক আসতে হবে এখানে। এবার শ্বেত রক্তকণিকার দুটো ভাগ ভালো করে শুনবে, এখান থেকে কোয়েশ্চেন আসেই, মানে পড়লে যদি যদি এই টপিক থেকে কোয়েশ্চেন পড়ে এখান থেকেই দেয় কোয়েশ্চেন। শ্বেত রক্তকণিকার দুটো ভাগ ফার্স্ট আমাদের জানতে হবে, একটা হচ্ছে অদানাদার আর একটা হচ্ছে দানাদার। অদানাদারের মধ্যে কি পড়ছে? অ্যাগ্রানুলোসাইট। আর দানাদারের মধ্যে পড়ছে গ্রানালুসাইট। ঠিক আছে, এবার অদানাদারের দুটো ভাগ, লিম্ফোসাইট, মনোসাইট। তাহলে কোয়েশ্চেন এটাই যে লিম্ফোসাইট মনোসাইট কিসের মধ্যে পড়ে? শ্বেত রক্তকণিকার মধ্যে পড়ে। শ্বেত রক্তকণিকার কোন ভাগের মধ্যে পড়ে? অ্যাগ্রানুলোসাইট, এটা। তাহলে এটার দুটোর মধ্যে পড়ছে লিম্ফোসাইট আর মনোসাইট। আর দানাদারের মধ্যে পড়ছে ইউসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল। এখানের মধ্যে কোয়েশ্চেন দেয় যে সব থেকে বেশি পরিমাণে কোনটা থাকে? সব থেকে বেশি পরিমাণে থাকে হচ্ছে নিউট্রোফিল। এই প্রত্যেকটার কাজ আমরা করব। 2 মার্কসের কোয়েশ্চেন আর এখান থেকে অনেক বেশি চান্স। ঠিক আছে, এখানটা আমি বলে দেবো। তাহলে অদানাদার বা অ্যাগ্রানুলোসাইট এর মধ্যে পড়ছে লিম্ফোসাইট, মনোসাইট। হ্যাঁ, আর দেখবে দানাদার যুক্ত যেগুলো হবে মনে রাখার 3টে উপায় হচ্ছে, এগুলো লাস্টে সব ফিল থাকবে, ইউসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল। তাহলে নিউট্রোফিল কত পার্সেন্ট থাকছে? 70% নিউট্রোফিল থাকছে, এটাই মনে রাখতে হবে। আর সব থেকে কম থাকে হচ্ছে বেসোফিল। সব থেকে বেশি থাকে নিউট্রোফিল, সব থেকে কম থাকে বেসোফিল। ঠিক আছে, শ্বেত রক্তকণিকার এই দুটো ভাগ কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এখানে ইম্পর্টেন্ট হচ্ছে রক্তরস কত পার্সেন্ট থাকে, রক্তকণিকা কত পার্সেন্ট থাকে, রক্ত প্রোটিন কত পার্সেন্ট থাকে। রক্ত প্রোটিনের মধ্যে তো এগুলো পড়ে, এগুলো অত আর কি না ইয়ে হলেও হবে। হুম, কিন্তু সব থেকে বেশি এই লিম্ফোসাইট, মনোসাইট এইগুলো কিন্তু মনে রাখতে হবে। দেখো সরাসরি আমরা কাজে চলে আসি। ঠিক আছে, ফার্স্ট জানবো যে নিউট্রোফিল ও মনোসাইট। মনোসাইট কিন্তু অদানাদার আর নিউট্রোফিল কিন্তু দানাদার। ঠিক আছে, একটার লাস্টে দেখবে সাইট আছে, একটার লাস্টে ফিল আছে। সাইট আর ফিল তো কখনো দানাদার হতে পারে না, বা অদানাদার একসাথে হতে পারে না। তোমাদেরকে বলেছি সাইড দিয়ে যা পাবে তা হচ্ছে অদানাদার, আর ফিল দিয়ে দানাদার। তাহলে নিউট্রোফিল ও মনোসাইটের কাজ কি? এটার কাজ হচ্ছে আগ্রাসন প্রক্রিয়ায়, কোন প্রক্রিয়ায়? আগ্রাসন প্রক্রিয়ায় কি করছে? রোগ জীবাণুকে ধ্বংস করছে। আগ্রাসন প্রক্রিয়াটা কি? ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগ জীবাণু ধ্বংস করে কে কে?
কোয়েশ্চেনে দিয়ে দেয় যে, যদি দিয়ে দেয় যে আগ্রাসন প্রক্রিয়া রোগ জীবাণু ধ্বংস করছে মানে নিচের কোনটি, তখন কি হয়ে যাবে, নিউট্রোফিল ও মনোসাইট দুটো মানে দুজনেই হয়ে যাবে। কিন্তু যদি বলে দেয় এরকম যে আগ্রাসন প্রক্রিয়ায় রোগ জীবাণু ধ্বংস করছে কোন দানাদার উপাদানটি, দানাদার যদি শুধু উল্লেখ করে দেয় তাহলে ওখানে কিন্তু আমাদেরকে নিউট্রোফিল লিখতে হবে, তখন কিন্তু মনোসাইট লিখতে পারবো না। বা যদি দিয়ে দেয় যে কোন অদানাদার অদানাদার আর কি পদার্থটি, তখন কিন্তু আমাদেরকে মনোসাইট লিখতে হবে। ঠিক আছে, তাহলে একটা দানাদার একটা অদানাদার সেই দুটোকে কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। যদি উল্লেখ করে দিয়ে দেয় দানাদার বা অদানাদার, ওদের অপর নামগুলোও তোমাদেরকে বলেছি, ইংলিশ টার্মগুলো, যদি নাম করে দিয়ে দেয় তাহলে তেমনভাবে আনসার দেবে একটা। আর যদি দিয়ে দেয় যে এমনি কোনো উল্লেখ না করে দিয়ে দেয় তাহলে কিন্তু দুটোই আনসার হবে। ঠিক আছে, বুঝতে পারছো? বুঝতে পারছো কি? একটুখানি রেসপন্স করো। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, দেখো ইউসিনোফিল বলে একটা, এবার এখানে বেসোফিল বলে একটা টপিক আছে। বেসোফিলের মধ্যে মনে রাখতে হবে কি যে হেপারিন নামক রক্ততঞ্চন বিরোধী পদার্থ ক্ষরণ করে, মানে রক্তটা যাতে তঞ্চিত না হয়, রক্তটা যাতে জমাট না বাঁধে, তার জন্য বেসোফিল কী করে, হেপারিন নামক একটা মানে পদার্থ ক্ষরণ করে। তাহলে নিউট্রোফিল মনোসাইট জানলাম, বেসোফিল জানলাম, এবার জানবো ইউসিনোফিল। ইউসিনোফিলটা হচ্ছে কি, হিস্টামিন ক্ষরণ করে, এটা হচ্ছে অ্যালার্জি প্রতিরোধ করে। তাহলে অ্যালার্জি প্রতিরোধ কে করে, এটা হচ্ছে ইউসিনোফিল। এরকম করে কোয়েশ্চেন দেবে না, দিয়ে দেবে কি যে অ্যালার্জি প্রতিরোধের জন্য মানে কি ক্ষরণ করে, ইউসিনোফিল কি ক্ষরণ করে, কোয়েশ্চেন হবে হিস্টামিন ক্ষরণ করে। এই দুটো পয়েন্টের মধ্যে সব থেকে বেশি হাইলাইটেড পয়েন্ট হচ্ছে বেসোফিলের হবে হেপারিন ক্ষরণ করে, ইউসিনোফিলের হবে হিস্টামিন ক্ষরণ করে। ঠিক আছে, এই দুটো পয়েন্ট। আর হেপারিন কি করে, রক্ত তঞ্চিত হতে বাধা দেয়। আর হিস্টামিন কি করে, হিস্টামিন হচ্ছে অ্যালার্জি প্রতিরোধ করে। তাহলে এই দুটো নিয়ে নিশ্চয়ই কনফিউশন হয়ে যাওয়ার কোনো জায়গা আর থাকবে না। আর একটা যেটা আমরা জানলাম না সেটা হচ্ছে লিম্ফোসাইট। তাহলে নিউট্রোফিল ও মনোসাইটের কাজ জেনে নিয়েছি, রোগ জীবাণু ধ্বংস করে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়। বেসোফিল ইউসিনোফিলের কাজ জেনে নিয়েছি আমরা। ঠিক আছে, এবার জানবো লিম্ফোসাইট। লিম্ফোসাইট কি করে, অ্যান্টিবডি উৎপাদনের মাধ্যমে অ্যান্টিজেনটাকে ধ্বংস করে। তাহলে এটা কোয়েশ্চেন ডিরেক্ট এরকম দিয়ে দেবে যে অ্যান্টিবডি উৎপাদনের মাধ্যমে অ্যান্টিজেন ধ্বংস করে নিচের কোনটি, দিয়ে অপশান দিয়ে দেবে, এটা হবে লিম্ফোসাইট। এটা পুরোটাই আর কি মনে রাখার খেলা, সংবহনে পুরোটাই মনে রাখার খেলা, যত মনে রাখতে পারবে কোয়েশ্চেনে আনসার করতে পারবে। ঠিক আছে, এই এতটাই। ঠিক আছে, এবার জানবো কি যে শ্বেত রক্তকণিকার, তাহলে এই ভাগগুলো সম্পর্কে তো জানলাম, এবার শ্বেত রক্তকণিকা সম্পর্কে জানবো। শ্বেত রক্তকণিকার ভাগগুলো জানা হয়ে গেছে, এবার শ্বেত রক্তকণিকা সম্পর্কে জানি। দেখো, শ্বেত রক্তকণিকা এটি কিন্তু নিউক্লিয়াস যুক্ত হয়। ঠিক আছে, শ্বেত রক্তকণিকার আয়ুকাল কত হয়, শ্বেত রক্তকণিকার আয়ুকাল কত হয়, 12 থেকে 15 দিন। ঠিক আছে, শ্বেত রক্তকণিকার আয়ুকাল হয় 12 থেকে 15 দিন। আর হচ্ছে কি, এবার লোহিত রক্তকণিকা জানি, যেটা মেন টপিক, যেটা থেকে এখন বেশি কোশ্চেন দেবে হচ্ছে লোহিত রক্তকণিকা আর অনুচক্রিকা থেকে। ঠিক আছে, লোহিত রক্তকণিকা এটা হচ্ছে এটার আয়ুকাল হচ্ছে গড়ে কত দিন, 20 দিন। 120 দিন। 120 হ্যাঁ। দিন। পরিণত লোহিত রক্তকণিকাতে নিউক্লিয়াস কোনো রকম ভাবেই থাকে না। ঠিক আছে, আর এই যে লোহিত রক্তকণিকা এটা ধ্বংস হয় কোথায় বলো, যকৃত প্লীহায়। এটা ধ্বংস হয় প্লীহাতে। দেখো এটার বৈশিষ্ট্য যদি দেখো, যে পরিণত আরবিসিতে নিউক্লিয়াস মাইটোকন্ড্রিয়ায় কিছুই থাকে না। শুধু আমরা বলবো না যে নিউক্লিয়াস মাইটোকন্ড্রিয়া ইয়ার মানে কোনো জিনিসই থাকে না আর কি। আর আরবিসি নির্মিত কি দিয়ে, লাইপোপ্রোটিন দ্বারা নির্মিত। আরবিসি হচ্ছে কি লাইপোপ্রোটিন দ্বারা নির্মিত। ঠিক আছে, তাহলে এখানকার পয়েন্টগুলো বোঝা গেল। আর অনুচক্রিকা, অনুচক্রিকাটা জানি, অনুচক্রিকার গড় আয়ু, এগুলোর মধ্যে কনফিউশন আছে অনেক, 8 থেকে 9 দিন, কোনো জায়গায় 3 থেকে 5 দিন, অনেক কিছু দেওয়া আছে। এটা বোর্ডের উপর নির্ভর, বোর্ড কোনটা আনসার নেবে, আমি কিছু বলতে পারবো না এটা। ঠিক আছে, আর এটা হচ্ছে নিউক্লিয়াসবিহীন। তাহলে নিউক্লিয়াস যুক্ত একটাই হলো, সেটা হলো শ্বেত রক্তকণিকা। ঠিক আছে, এটি কোথা থেকে উৎপন্ন হয়, এটি হচ্ছে লাল অস্থিমজ্জার বৃহৎ যে কোষ আছে, ওখান থেকে এটা উৎপন্ন হয়। এখানের মধ্যে জেনে রাখার বিষয় হচ্ছে যে আয়ুকাল কতদিন, আর ব্যতিক্রম যদি কোনো কিছু থেকে থাকে সেটাই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। তো তোমাদেরকে সেগুলো বলে দিয়েছি। আর হ্যাঁ, এবার এখানে যাব আমরা,
দাঁড়াও, তাহলে এখানে তিনটে পয়েন্ট, একটা হচ্ছে রক্ত, একটা হচ্ছে রক্তবাহ, একটা হচ্ছে হার্ট। ঠিক আছে, রক্তবাহের মধ্যে আমরা যাই। দেখো, রক্তবাহ কিন্তু হচ্ছে তিনটে পদ্ধতির মাধ্যমে, মানে তিনটে জিনিসের মাধ্যমে রক্তবাহটা হচ্ছে সম্পন্ন হচ্ছে আর কি। একটা হচ্ছে ধমনী, একটা শিরা, একটা হচ্ছে রক্তজালক। শিরা কি, এটা কোথা থেকে উৎপত্তি লাভ করছে? শিরার সাহায্যে কি রক্ত মানে বহন হয় বলো তো? শিরা কার্বন ডাইযুক্ত, কার্বন কার্বন ডাই অক্সাইড যুক্ত যুক্ত, রক্ত বহন। হ্যাঁ হ্যাঁ, যুক্ত রক্তকে শিরা বহন করে। শিরা কি হয়, মানে রক্তজালক থেকে আর কি উৎপত্তি লাভটা রক্তজালক থেকে করছে। আর এটা কি রক্ত বহন করে? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করছে। আর ধমনী কি করছে? ধমনী হৃৎপিণ্ড থেকে উৎপত্তি লাভ করছে, দিয়ে কোথায়? এটা অক্সিজেন যুক্ত রক্তকে বহন করছে। তাহলে কে, মানে আমি যেটা জানতাম, আমি ছোটবেলায় ভাবতাম যে শিরা দিয়ে এই তাই হেন তেন এরকম ভাবতাম, ধমনী বলে কিছু আছে এটা আমি জানতাম না ছোটবেলায়। মানে ছোটবেলায় বলতে কি অনেক আগেই, এটা পড়ার পর আমি জেনেছি যে কি শিরা রক্তজালক থেকে উৎপত্তি লাভ করছে, এই রক্তটা কার্বন ডাই অক্সাইড যুক্ত। আর ধমনীর কিন্তু অক্সিজেন যুক্ত, কিন্তু এটা উৎপত্তি লাভ করছে হৃৎপিণ্ড থেকে। ঠিক ঠিক আছে, এই দুটো পয়েন্ট তাহলে হয়ে গেল। আর হচ্ছে কি, হ্যাঁ, এবার শিরা ও ধমনী কি কি পর্দা নিয়ে গঠিত সেটা জানতে হবে। শিরা ও ধমনী তিনটি পর্দা নিয়ে গঠিত। একটা হচ্ছে টিউনিকা এক্সটার্না, টিউনিকা মিডিয়া, একটা হচ্ছে টিউনিকা ইন্টারনা। দেখো, ইন্টার মানে কি, আমরা এইটার সাহায্যে মানে এক্সটার্না মানে কি, এক্স মানে হচ্ছে একটা বাইরে আর কি, এরকম বোঝাচ্ছে। এক্সিট মানে হচ্ছে বাইরে, ইন্টার মানে কি হচ্ছে ভিতরে। তাহলে ভিতরের পর্দাটার নাম হচ্ছে টিউনিকা ইন্টারনা, এটা বোঝার সুবিধার্থে। টিউনিকা ইন্টারনা, বাইরেরটা হচ্ছে টিউনিকা এক্সটার্না, আর মিডিলে যেটা থাকছে টিউনিকা মিডিয়া। নামের মানে নামগুলো পড়লেই বোঝা যাবে যে কোনটা কোথায় অবস্থান করছে। তাহলে এরকম করে মনে রাখবে, ইংলিশ টার্মগুলো একটুখানি মনে করার চেষ্টা করবে যে এটা দিয়ে কি হতে পারে, দিয়ে তেমনভাবে মনে রাখতে পারবে। ঠিক আছে, এবার ধমনী ও শিরার মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যটা তো আমাদেরকে জেনে রাখতে হবে। এই পার্থক্যটা জেনে রাখতে হবে, কারণ এখান থেকে অনেক কোয়েশ্চেন আর কি ক্লিয়ার হবে। যেমন কি শিরা কোথায় উৎপত্তি লাভ করে তোমাদেরকে বললাম, বলো। শিরা উৎপত্তি লাভ, রক্তজালক, হ্যাঁ। শিরা উৎপত্তি লাভ করছে রক্তজালক থেকে। আর মিলনস্থলটা কোথায়? হৃৎপিণ্ড। আর ধমনী কিন্তু উৎপত্তি লাভ করছে হৃৎপিণ্ড থেকে, আর মিলনস্থল হচ্ছে রক্তজালক। তার মানে বুঝতে পারছো, দুটো এদিকে জন্ম করে ওইদিকে যাচ্ছে, ও ওইদিকে জন্ম লাভ করে ওদিকে আসছে। যেমন আমরা নার্সিং যদি পাই, যে কলেজে পাবো, সেখানে তো 3 বছর মানে তো অনেকটাই টাইম। আমরা জন্ম লাভ করছি এখানে, চলে যাচ্ছি ওখানে, আবার ওখানকার কেউ আমাদের এই সাইডের কলেজ পাবে, এরকমই একটা ব্যাপার। তাহলে শিরা কিন্তু হৃৎপিণ্ডে মানে জন্মলাভ করছে না, ও রক্তজালকে করছে। ঠিক আছে, আর এখানের মধ্যে সব থেকে বেশি যেটা, যে ধমনীর কোনো কপাটিকা থাকছে না, মানে ওটাকে বাঁধা দেওয়ার জন্য কোনো কপাটিকা থাকছে না। কেন থাকবে? ও তো অক্সিজেন যুক্ত রক্ত বহন করছে। কিন্তু শিরা কি, শিরা তো কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করছে। সেটার মধ্যে কি আছে, মানে দূষিত আছে, এনজাইম আছে, সেই কারণে কি হবে, তাকে তো সব জায়গায় প্রবেশ করতে দেওয়া যাবে না, তাকে তো কপাটিকা থাকবেই, তাকে তো বাধা দেবেই কিছু কিছু ভালো জায়গায় গেলে। তাহলে সেটাই ব্যাপার, এরকম করে মনে রাখবো যে ধমনীতে কিন্তু কোনো কপাটিকা থাকছে না, ধমনী তো ভালো রক্ত বহন করছে। আর শিরা কি দূষিত রক্ত বহন করছে, শিরাতে কি আছে, কপাটিকা আছে। মানে এই জায়গায় আবার একটা জায়গায় পড়বো তার অপোজিট। ঠিক আছে, আমি শুধু ধমনী শুধু শিরার কথা বলছি, আমি কিন্তু ফুসফুসিও কোনো জিনিসের কথা বলছি না এখানে। আর কি, ধমনীর প্রাচীরটা কিন্তু অনেক পুরু, কিন্তু গহ্বরটা কি ছোট। প্রাচীর পুরু, গহ্বর ছোট, কিন্তু শিরার কিন্তু প্রাচীর পাতলা, গহ্বরটা কিন্তু বড়। হুম, তাহলে এটা মনে রাখতে হবে, যে এটা মনে রাখার কোনো আমার কাছে আর উপায় নেই। ধমনীর প্রাচীরটা পুরু, আর হচ্ছে কি, যদি প্রাচীর পুরু হয় কোনো জিনিসের, তাহলে তার গহ্বর কিন্তু মেনলি ছোটই হয়। আর কোনো জিনিসের প্রাচীর যদি পাতলা হয়, তাহলে তার গহ্বরটা কি বড়ই দেখাবে। এটা হচ্ছে ব্যাপার। ধমনীর মাধ্যমে কি হয়, বিশুদ্ধ রক্ত কি হচ্ছে, হৃৎপিণ্ড থেকে সারা শরীরে আমাদের কি ছড়িয়ে পড়ছে। কিন্তু শিরার মাধ্যমে কি হয়, সারা দেহের যে দূষিত রক্ত আছে সেটা কোথায় যায়, হৃৎপিণ্ডে যায়। ওটা একটা মেশিন আমাদের শরীরের, হৃৎপিণ্ডটা আমাদের একটা মেশিন, সমস্ত দূষিত জিনিসকে কি করে,
পিউরিফাইং যে মেশিনগুলো হয় এর, সে কি করছে, আমরা জল দিয়ে দিচ্ছি, সেটা পিউরিফাই হয়ে বেরিয়ে আসছে। ঠিক তেমনই শিরা সারা দেহের যে দূষিত রক্ত আছে সেগুলোকে বহন করে নিয়ে যাচ্ছে কোথায়, মেশিনে নিয়ে যাচ্ছে, হৃৎপিণ্ডে। কি করার জন্য? শুদ্ধ করার জন্য নিয়ে যাচ্ছে। আর ধমনী কি করছে, ওই শুদ্ধ রক্তটাকে কি করছে, সারা শরীরে আমাদেরকে ছড়িয়ে দিচ্ছে। এই তো হচ্ছে ব্যাপার, আর কিছুই না এখানে। ঠিক আছে, ওই শিরার উৎপত্তিটা মনে রাখবে যে কোথায় উৎপত্তি লাভ করছে, আর ধমনীর উৎপত্তি স্থান মানে উৎপত্তিটা মনে রাখবে যে কোথায়, একটা অপরের অপোজিট। যেমন ইনসুলিন আর গ্লুকাগন দুজনের অপোজিট, একজন বেড়ে গেলে একজন কমে যায়, একজন কমে গেলে একজন বেড়ে যায়। এই তো হচ্ছে ব্যাপার, ওটাকে কি বলে, দ্বৈত নিয়ন্ত্রণ বলা হয়। ঠিক আছে, ঠিক তেমনই এই ধমনী শিরার ব্যাপারটাও তাই। তারা প্রচন্ড গরম করছে, জানালা খুলি, আবার যা আওয়াজ হয় বাইরে, কারেন্ট নেই, ফোনের ফ্ল্যাশ দিলে এরকম করে হয়। তাহলে আমরা ধমনী শিরা ব্যাপারে, রক্তজালক ব্যাপারে জানলাম, রক্তচাপটাও তো জানতে হবে, রক্তচাপটা জানবো। দেখো এখানে রক্তচাপের মধ্যে কি জানবো, যে একজন প্রাপ্তবয়স্ক লোকের সিস্টোলিক চাপ কত হচ্ছে। আমরা কত বলে দিই, 120/80, 120/80। ঠিক আছে, তাহলে এটা কি 120 যেটা আছে সেটাকে বলবো সিস্টোলিক চাপ। তাহলে একজন প্রাপ্তবয়স্ক লোকের সিস্টোলিক চাপ যদি বলি সেটা হবে 120, আর ডায়াস্টোলিক চাপ যদি বলি তাহলে বোঝাবে 80। ঠিক আছে, যদি আলাদা আলাদা করে দিয়ে দেয় না তাহলে ওরকম করে আনসার দিতে হবে। আমরা তো ডিরেক্ট পড়ে দিচ্ছি যে 120/80, অনেক কোয়েশ্চেন সলিউশন করেছি, দেখেছি ওরকমই মানে এমসিকিউ গুলো আছে। ঠিক আছে, কিন্তু কোনটা কোন চাপ সেটা তো মনে রাখা প্রয়োজন, তাই বলে দিলাম যে মনে রাখবে ওপরের যেটা থাকবে 120 সেটা সিস্টোলিক, আর নিচের যেটা থাকবে 80 সেটা হচ্ছে ডায়াস্টোলিক। সিস্টোলিক মানে কি হচ্ছে, যে যখন হৃৎপিণ্ডটা সংকুচিত হচ্ছে, যখন নিলয়ের যে, হ্যাঁ, সংকোচনের ফলে সর্বাধিক যখন যে চাপটা হচ্ছে মানে সব থেকে বেশি, সেটা হচ্ছে কি সিস্টোলিক। আর প্রসারণের সময় যে সর্বনিম্ন চাপটা হচ্ছে সেটা হচ্ছে ডায়াস্টোলিক। নিশ্চয়ই নাম্বারসগুলো দেখেই বোঝা যাবে যে কোনটা বেশি আর কোনটা কম। ঠিক আছে, কোন কোন যন্ত্রের সাহায্যে রক্তচাপ মাপা হয়? কোন যন্ত্রের ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে। ম্যানোমিটার। হ্যাঁ হ্যাঁ, দেখো ক্লাসের মধ্যে কিছু যদি না বুঝতে পারো তোমরা কিন্তু আমাকে বলবে, ঠিক আছে। কারেন্ট চলে এসেছে। এবার কি জানবো, যে হিমশীল যে বর্গভুক্ত যে প্রাণীগুলো আছে সেইগুলো সম্পর্কে একটু জানবো। এগুলো কি হয়, হ্যাঁ তোমাদেরকে তো ওটা বলাই হয়নি, যে মুক্ত সংবহনতন্ত্র কাদের দেখা যায় জানো, মেনলি দেখা যায় পতঙ্গ শ্রেণীর, যে পতঙ্গ শ্রেণী যেটা আছে না, যেমন যেটা তোমাদের বললাম যে চিংড়ি, আরশোলা এই সমস্ত কিছু হবে। হ্যাঁ, আর বদ্ধ সংবহনতন্ত্র যদি বলি, বদ্ধ সংবহনতন্ত্র কিন্তু মেরুদণ্ডী আর অমেরুদণ্ডী এই দুটো প্রাণীদের দেখা যায়। ঠিক আছে, তাহলে হিমশীলটা পড়বো। হিমশীল কি, অমেরুদণ্ডী প্রাণীদের দেহগহ্বরে যে রক্তটা প্রবাহিত হচ্ছে সেটাকেই বলা হয় হিমশীল। হিমশীল কাদের দেখা যায়, ঠিক আছে, আরশোলা, চিংড়ি এগুলো হচ্ছে সন্ধিপদী প্রাণী, এদের দেখা যাচ্ছে। আর শামুক ও ঝিনুক এই যে মানে ম্যান্টল পর্দা যাদের থাকে, এই রকমের জিনিসগুলোকে বলা হয় কম্বোজি প্রাণী, এদেরকে বলা হয় কম্বোজি প্রাণী। এরকম কোশ্চেন দেবে না, দিয়ে দেবে কি হিমশীল কার দেহ দেখা যায়। তাহলে আরশোলা, চিংড়ি, শামুক, ঝিনুক এই চারটে অপশনকে আমাদের ভালো করে মনে রাখতে হবে। আর হিমশীল কি, হিমশীল হচ্ছে অমেরুদণ্ডী প্রাণীদের দেহে যে মানে যে দেহগহ্বরে রক্ত প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে হিমশীল। ঠিক আছে, হিমোলিম্ফ কি, হিমোলিম্ফটা হচ্ছে পতঙ্গ শ্রেণী, যে আমরা বললাম এই মাত্র যে পতঙ্গ শ্রেণী যে প্রাণী আছে তাদের কি হচ্ছে, রক্ত হচ্ছে হিমোগ্লোবিন বিহীন, মানে হচ্ছে কি রক্তের কোনো বর্ণ হয় না, বর্ণহীন রক্ত তাদের দেহে, সেটা কি বলা হচ্ছে হিমোলিম্ফ। হিমোলিম্ফ হিমোলিম্ফে তাহলে কি কোনো আরবিসি থাকছে না, তাহলে হিমোলিম্ফে কি থাকছে, কিসের সমন্বয়ে গঠিত, ডাব্লিউবিসি মানে হচ্ছে কি আর কি শ্বেত রক্ত কণিকার সমন্বয়ে এটা গঠিত। তাহলে হিমোশীল আলাদা, হিমোলিম্ফ আলাদা। হিমোলিম্ফ পতঙ্গ শ্রেণীতে দেহে মানে বর্ণহীন রক্ত দেখা যায়, সেটাকে হিমোলিম্ফ বলা হয়। ঠিক আছে, এবার আসবো কি রক্ত শ্রেণী। রক্তের যে শ্রেণী আছে, রক্তের গ্রুপ কে আবিষ্কার করেছিল?
কার্ল ল্যান্ডস্টাইন, হ্যাঁ ঠিক আছে। এবার ব্লাড গ্রুপের মধ্যে দেখবে অ্যান্টিবডি কে কি বলে আর অ্যান্টিজেনকে কি বলে, এই দুটো জিনিস গুলিয়ে যায়। তাহলে জানতে হবে ব্লাড গ্রুপ এ, এটার হচ্ছে অ্যান্টিজেন কি এ, আর অ্যান্টিবডি কি বি। নিশ্চয়ই এ হবে না, বি, হ্যাঁ বি বা বিটা। তাহলে অ্যাগ্লুটিনোজেন যেটা আছে সেটাকে আমরা বলবো, অ্যান্টিজেনের অপর নাম হচ্ছে অ্যাগ্লুটিনোজেন, অ্যাগ্লুটিনোজেন। আর অ্যান্টিবডির অপর নাম হচ্ছে অ্যাগ্লুটিনিন, অ্যান্টিবডির অপর নাম হচ্ছে অ্যাগ্লুটিনিন। এই দুটোকে মনে রাখার কোনো উপায় আমি বলতে পারবো না, মানে সবগুলোই মানে এরকম একটা ব্যাপার হয়ে গেছে এখানে, ঠিক আছে। ম্যাম আর একবার বলুন অ্যান্টিজেনের অপর নাম কি? অ্যান্টিজেনের অপর নাম হচ্ছে অ্যাগ্লুটিনোজেন। আর অ্যান্টিবডি? অ্যান্টিবডির হচ্ছে অ্যাগ্লুটিনিন। এবার ব্লাড গ্রুপ যেটা হবে, ঠিক আছে, অ্যান্টিজেন সেটা হবে, কিন্তু অ্যান্টিবডিটা মানে তার হচ্ছে কি অপোজিট হবে। তাহলে এ ব্লাড গ্রুপে এ অ্যান্টিজেন থাকে, কিন্তু অ্যান্টিবডি কি থাকে, বি থাকে। বি ব্লাড গ্রুপে অ্যান্টিজেন বলেছি কি, ব্লাড গ্রুপ যেটা হবে এই দুটোর মধ্যে সেটাই হবে। তাহলে বি গ্রুপেও বি থাকছে, কিন্তু অ্যান্টিবডিটা কি হবে, বি তো থাকবে না, ওটা থাকবে এ, ঠিক আছে। অ্যান্টিজেন ব্লাড গ্রুপের সঙ্গে ম্যাচ খাবে, কিন্তু অ্যান্টিবডিটা তার অপোজিটটা হবে। হ্যাঁ, কি কি বলছো? তাহলে এবি যে ব্লাড গ্রুপ আছে, এবি ব্লাড গ্রুপে তাহলে অ্যান্টিজেন কি হবে, এ আর বি দুটোই হবে, কিন্তু এর কোনো অ্যান্টিবডি নেই, এর কোনো অ্যান্টিবডি নেই। তাহলে ব্লাড গ্রুপ এবি এর, এটা মনে রাখতে হবে যে এবি ব্লাড গ্রুপের কোনো রকম অ্যান্টিবডি থাকে না, আর ও ব্লাড গ্রুপের কোনো অ্যান্টিজেন থাকে না, কিন্তু অ্যান্টিবডি থাকে। এবি ওটাই মেনলি মনে রাখার, এখান থেকে কোয়েশ্চেন দিয়ে দেয় যে এবি ব্লাড গ্রুপের কোনো অ্যাগ্লুটিনিন, মানে এটা কি অ্যাগ্লুটিনিন বিহীন, ইয়েস এটা অ্যাগ্লুটিনিন বিহীন, এর কোনো অ্যান্টিবডি থাকছে না, কিন্তু অ্যান্টিজেন থাকছে কি এ আর বি। আর ও ব্লাড গ্রুপে কি অ্যান্টিবডি থাকছে, যেমন থাকছে এ এবং বি দুটোই অ্যান্টিবডি থাকছে, কিন্তু কোনো রকম অ্যান্টিজেন থাকছে না, ঠিক আছে। এবি শ্রেণীর রক্তে কোনো রকম অ্যান্টিবডি থাকে না, তাই এই মানে রক্ত কি হয়, সবাই গ্রহণ করতে সর্বজনীন গ্রহিতা। সর্বজনীন গ্রহিতা বলে, হ্যাঁ। তাহলে কি হয়, এবি রক্তের গ্রুপে কোনো রকম অ্যান্টিবডি থাকে না, তাই মানে সব বিভাগ থেকে কি হয়, রক্ত গ্রহণ করতে পারে। গ্রহিতা মানে কি, সে নিচ্ছে, তাই জন্য তাকে বলা হয় সার্বজনীন গ্রহিতা। সার্বজনীন মানে কি, যেমন দুর্গা উৎসব, সার্বজনীন দুর্গা উৎসব দেখি যে লেখা আছে প্যান্ডেলের মাথায়, সার্বজনীন মানে কি সকলের, তাহলে সকলের থেকে নিতে পারবে, গ্রহণ করতে পারবে যে, সেটা হচ্ছে এবি। আর সর্বজনীন দাতা যদি বলা হয় তাহলে সেটা কি হয়ে যাবে, ও। সর্বজনীন, হ্যাঁ সর্বজনীন দাতা যদি বলে দেয় তাহলে হয়ে যাবে ওটা ও, ঠিক আছে। এবার পরের টপিকটা দেখি যে পরের টপিক কি আছে। তাহলে ব্লাড থেকে তো অনেক কিছুই পড়া হলো, ব্লাড থেকে অনেক কিছুই পড়া হলো, হার্টটা বেশি ইম্পর্টেন্ট, হার্টটা বোঝাতে টাইম লাগবে। দেখো হার্ট, হৃৎপিণ্ড যেটা আছে এটার আবরণটার নাম কি, হৃৎপিণ্ডের আবরণের নাম কি? আবরণের নাম পেরিকার্ডিয়াম। কিন্তু এটা কয়টি আর কি স্তর নিয়ে গঠিত, তিনটি স্তর নিয়ে গঠিত, হ্যাঁ তিনটি নিয়ে গঠিত। একটা হচ্ছে এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। দেখো এপিকার্ডিয়াম এটা হচ্ছে বাইরের স্তর, মায়ো মানে হচ্ছে মিডিল, মায়ো মানেই মিডিল, তাহলে মায়োকার্ডিয়াম মানে হচ্ছে কি মাঝের স্তর। আর এন্ডোকার্ডিয়াম, এন্ডো মানে কি, এন্ডো মানে হচ্ছে মানে এন্টার, এরকম একটা বোঝাচ্ছে যে এন্টার, ঠিক আছে। এন্ডোকার্ডিয়াম মানে হচ্ছে ভিতরের স্তর। তাহলে এপি মানে বাইরে, এটাকে আমার মনে রাখার কোনো উপায় নেই এপিটা, কিন্তু এন্ডো মানে হচ্ছে ভিতরে, একটা মনে রাখলে আরেকটা তো থাকবেই। আর মায়োটা তো দেখে বোঝাই যাচ্ছে যে মিডিল হবে, এটা মায়োকার্ডিয়ামটা হচ্ছে মিডিল স্তর, ঠিক আছে। এখানের বিশেষ সংযোজী যে কলাগুলো আছে সেগুলো থেকে সেগুলো একটু ভালো করে জানবো, যে কি এসএ নোড, এসএ নোডকে কি বলা হয়, এসএ নোডের মানে এসএ নোডের ফুল ফর্মটা হচ্ছে সাইনো অ্যাট্রিয়াল নোড, ঠিক আছে। এটা মিনিটে কতবার স্পন্দিত হয়, 72 বার। মিনিটে হ্যাঁ ওটা গড়ে 72 বার বলা হয়, কিন্তু মিনিটে 70 থেকে 80 বার দেওয়া থাকে। কোনো জিনিস তো এগুলো যে পার্টিকুলার এটাই হবে এরকম তো বলা যায় না,
তাহলে প্রতি মিনিটে 70 থেকে 80 বার এটা স্পন্দিত হয়। আর যদি গড়ে বলা হয়, গড়ে তাহলে 72 বার হয়ে যাবে। ঠিক আছে, এসএ নোটকে সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন, যে এসএ নোটকে কি বলা হয়? এসএ নোটকে বলা হয় হার্ট অফ হার্ট, মানে হচ্ছে হৃদয়ের হৃদয়। হ্যাঁ, এসএ নোটকে হৃৎপিণ্ডের ছন্দ নিয়ামক বা পেসমেকার বলে। কোশ্চেন যদি দিয়ে দেয় যে হৃৎপিণ্ডের ছন্দ নিয়ামক, তাহলে হয়ে যাবে এসএ নোট। আর যদি দিয়ে দেয় যে সংরক্ষিত ছন্দ নিয়ামক, তাহলে হয়ে যাবে এভি নোট। তাহলে এসএ নোটকে বলা হয় ছন্দ নিয়ামক আর পেসমেকার। আর আমরা এভি নোট সম্পর্কে একটু জানি। ঠিক আছে, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোট, যেটা প্রতি মিনিটে কত 40 থেকে 60 বার স্পন্দিত হয়, গড়ে কত হয় 50। তাহলে ওটা গড়ে হচ্ছে 72, এটা গড়ে হচ্ছে 50। ওকে বলা হচ্ছে শুধু ছন্দ নিয়ামক, একে বলা হচ্ছে সংরক্ষিত ছন্দ নিয়ামক। আর ওটা কি শুধু পেসমেকার, এটা হচ্ছে রিজার্ভ পেসমেকার। ঠিক আছে, তাহলে এটা যেটা তার অপোজিটটা এটা। ওটাতে একটা করে তোমরা ওয়ার্ড পাবে এসএ নোডে, যেমন ছন্দ নিয়ামক শুধু বলে দিল, শুধু পেসমেকার। কিন্তু এখানে সবসময় দুটো করে পাবে, রিজার্ভ পেসমেকার বা সংরক্ষিত ছন্দ নিয়ামক। ঠিক আছে, আর এসএ নোডে কি বলা হয়? হার্ট অফ হার্ট বলা হয়। ঠিক আছে, হিজের বান্ডিল জানবো। হিজের বান্ডিলের অবস্থানটা দিয়ে দেয় যে হিজের বান্ডিল কোথায় অবস্থিত। এটা হচ্ছে হৃৎপিণ্ডের মধ্যেই অবস্থিত। ঠিক আছে, হিজের বান্ডিল আর হচ্ছে পার্কিনজি যে তন্তু আছে, এই দুটো জানতে হবে যে এই দুটো হৃৎপিণ্ডের মধ্যেই অবস্থিত। এবার বলো তো, 100 ml রক্তে কত গ্রাম মানে হিমোগ্লোবিন থাকবে? 100 ml রক্তে কত গ্রাম হিমোগ্লোবিন থাকবে? 100 ml রক্তে, বলো। 14.5 গ্রাম, মানে হচ্ছে কি 14.5 গ্রাম, হ্যাঁ, হিমোগ্লোবিন থাকবে। এবার হিমোগ্লোবিনের মধ্যে কি কি থাকবে? লোহা থাকবে আর প্রোটিন থাকবে। সব থেকে বেশি পরিমাণে থাকবে প্রোটিন। প্রোটিন কত পার্সেন্ট থাকবে? 100%-এর মধ্যে 96% প্রোটিন থাকে। ঠিক আছে, হিমোগ্লোবিন যে বলছি, যে হিমোগ্লোবিন থাকবে, হিমোগ্লোবিনের মধ্যে দুটো ভাগ পড়বে, একটা হচ্ছে লোহা। লোহা তো থাকতেই হবে, লোহা না থাকলে, এফি না থাকলে আমাদের রক্ত লাল হতো না। ঠিক আছে, তাহলে প্রোটিন থাকবে 96%। আর যদি বলা হয় লোহা বা এফি থাকবে 4%। এটা মনে রাখতে হবে কোনটা কত পার্সেন্ট। আর সব থেকে বেশি কোয়েশ্চেন দিয়ে দেবে যে 100 ml রক্তে কত গ্রাম হিমোগ্লোবিন থাকবে। ঠিক আছে, এটা বলে দিলাম যে 14.5 গ্রাম। এবার আমরা কি জানবো? হৃৎপিণ্ডের যে কপাটিকা থাকে, কপাটিকা থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা এবারে বেশি আছে। প্রতিটা জায়গা, প্রতিটা মানে সমস্ত আর কি এই সাবজেক্টের ভিত্তিতে যে ক্লাসগুলো আছে, সব জায়গাতেই দেখবে এই টপিকটা এত ইম্পর্টেন্ট। কপাটিকার ব্যাপারটা কি বলবো। আচ্ছা, বাম অলিন্দের কটি, মানে বাম হৃৎপিণ্ডের কয়টি প্রকোষ্ঠ? 3টি। কয়টি? চারটে প্রকোষ্ঠ। চারটি প্রকোষ্ঠ। চারটি একটা হচ্ছে, হ্যাঁ, বাম অলিন্দ, ডান অলিন্দ, বাম নিলয়, ডান নিলয়। বাম নিলয়। হ্যাঁ, এই যে ব্যাপারটা, এবার এখানটার মধ্যে কিন্তু গুলিয়ে যাবে। দেখো, কপাটিকা কিন্তু অনেকগুলো থাকছে হৃৎপিণ্ডে, কারণ ওই জায়গাটায় কি হচ্ছে, একটা মেশিনের মধ্যে কিন্তু অনেক রকম সিস্টেম থাকে। ওই একবারে দিলাম, একটা কোনো কিছুর মাধ্যমে চলে এলো না। যেমন কি আমরা যে কলকারখানাতেই দেখি যে কোনো একটা বিস্কুট যখন তৈরি হয়, বিস্কুটটা তো আর একবারই কিছু গুলে দিয়ে দিল না, তৈরি হয়ে গেল, একটার পর একটা স্টেপ কিন্তু আছে। ঠিক তেমনই এখানে কিন্তু অনেকগুলো কপাটিকা আছে। জানতে হবে যে কোন কপাটিকাটা কার কার মাঝে থাকে। তাহলে একটা হচ্ছে বাম অলিন্দ, বাম নিলয়, একটা হচ্ছে ডান অলিন্দ, ডান নিলয়। বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝে কি কপাটিকা থাকে? দ্বিপত্র কপাটিকা থাকে। বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝে দ্বিপত্র থাকে। আর ডান অলিন্দ, ডান নিলয়ের মাঝে কি থাকে? ত্রিপত্র কপাটিকা। ঠিক আছে, এই দুটো তো মনে থাকে, এই দুটো মনে থাকে। এবার যদি বলে দেয় যে পালমোনারি কপাটিকা, ডান নিলয় আর ফুসফুসীয় ধমনী সংযোগস্থলে। ডান নিলয়, হ্যাঁ, ডান নিলয় ও ফুসফুসীয় ধমনীর মধ্যে অ্যাওর্টিক কপাটিকা, বাম নিলয় ও মহাধমনীর মাঝে থাকে। দেখো, এইগুলোর থেকে বেশি ইম্পর্টেন্ট লাস্টের যে দুটো বলবো আমি, সেটা হচ্ছে থিবেসিয়ান কপাটিকা, একটা হচ্ছে ইউস্টেচিয়ান কপাটিকা। থিবেসিয়ান কপাটিকা কার কার মাঝে থাকে? একটা হচ্ছে করোনারি সাইনাস আর ডান অলিন্দ।
করোনারি সাইনাসকে কি বলা হয়? ঊর্ধ্ব মহাশিরা বলা হয়। দেখো, মনে রাখার সব থেকে শর্টকাট প্রসেস হচ্ছে এটা, যে ঊর্ধ্ব মহাশিরা ও ডান অলিন্দ এটা হচ্ছে থিয়েসিয়ান, আর নিম্ন মহাশিরা ও ডান অলিন্দ মানে ডান অলিন্দর মধ্যেই কিন্তু এই দুটো হচ্ছে। ডান অলিন্দ আর যখন ঊর্ধ্ব মহাশিরা থাকবে তখন হবে থিবেশিয়ান, ডান অলিন্দ নিম্ন মহাশিরা যখন থাকবে তখন সেটা হয়ে যাবে ইউস্টেচিয়ান। এই দুটোই বেশি ইম্পর্টেন্ট। পালমোনারি অ্যাওর্টিক দুটোই দিয়ে দেয়। পালমোনারিটাও মনে রাখতে হবে যে ডান নিলয় ও ফুসফুসীয় ধমনীর মধ্যে থাকে, আর অ্যাওর্টিকটা হচ্ছে বাম নিলয় ও মহাধমনীর মধ্যে থাকে। মানবদেহের সংবহন হচ্ছে দ্বিসংবহন। দুইটা সংবহন দেখা যায় মানবদেহে, একটা হচ্ছে সিস্টেমেটিক সংবহন আর একটা হচ্ছে ফুসফুসীয় সংবহন যেটা বলা হয়। ঠিক আছে, সিস্টেমেটিক সংবহন কি হয়, হৃৎপিণ্ড এবং বিভিন্ন কলাকোষের মধ্যে রক্তের আবর্তন যে হয় সেটা কি বলা হয়, সিস্টেমেটিক। তাহলে হৃৎপিণ্ড ও বিভিন্ন কলাকোষের মধ্যে যে আর কি আবর্তন হচ্ছে সেটা হচ্ছে সিস্টেমেটিক। আর যদি বলে দিই ফুসফুসীয়, তাহলে ওইটা হয়ে যাবে হৃৎপিণ্ড ও ফুসফুসের মধ্যে। হৃৎপিণ্ড ছাড়া তো কোনো জিনিস হবে না, তাহলে ওটা হচ্ছে হৃৎপিণ্ড ও বিভিন্ন কলাকোষের মাধ্যমে, একটা হৃৎপিণ্ড ও ফুসফুসের মাধ্যমে মধ্যে যে আবর্তন হচ্ছে সেটাকে বলা হচ্ছে ফুসফুসীয় সংবহন। ফুসফুসীয় সংবহনের অপর নাম হচ্ছে পালমোনারি সংবহন। পালমোনারি সংবহন। ঠিক আছে, আরএইচ ফ্যাক্টরটা জানবো। আরএইচ ফ্যাক্টরটা কি? বিজ্ঞানী ল্যান্ডস্টেইনার কি করে, রক্তের আরএইচ যে ফ্যাক্টর আছে সেটাকে আবিষ্কার করেছিল। ঠিক আছে, এটা কি হয়, পৃথিবীতে প্রায় 85% মানুষের দেহে এই আরএইচ ফ্যাক্টর দেখা যায়, আর ভারতের প্রায় 95%। তাহলে পৃথিবীতে 85% আর ভারতে হচ্ছে 95% মানুষের দেহে দেখা যায় এটা। আর প্রধান যেটা হচ্ছে, এটিতে কটি অ্যান্টিজেনের সমষ্টি, 6টি অ্যান্টিজেনের সমষ্টি। এই 6টির মধ্যে প্রধান যেটা সেটা হচ্ছে ডি। ঠিক আছে, ডি এর আরএইচটা হচ্ছে পজিটিভ, মানে যেটা হবে ক্যাপিটাল ডি। আর স্মল ডি যদি হয়ে যায় তাহলে ওর আরএইচটা হয়ে যাবে কি নেগেটিভ। তাহলে আমাদের দেহে কি কি আছে, আইজিএ, দেখবে এই কোশ্চেন গুলো পাবে, আইজিএ, আইজিই, আইজিজি। ঠিক আছে, এই জিনিসগুলো পাবে, এই জিনিসগুলোর মধ্যেও কিছু কিছু কোশ্চেন হয়। শিরা জানবো। শিরা তো তোমাদেরকে বললাম যে শিরা দুই প্রকার, একটা হচ্ছে, এটা বলিনি না, শিরার মধ্যে শিরা দুই প্রকার, একটা হচ্ছে সিস্টেমিক শিরা, একটা হচ্ছে পোর্টাল শিরা। সিস্টেমিক শিরা কি, রক্তজালক থেকে উৎপত্তি লাভ করে সরাসরি কোথায় গিয়ে মিলিত হয়, হৃৎপিণ্ডে। তাহলে ওটা হয়ে যাচ্ছে সিস্টেমিক শিরা। আর যদি বলি পোর্টাল শিরা, এটা রক্তজালক থেকে উৎপত্তি লাভ করছে কিন্তু সরাসরি হৃৎপিণ্ডে গিয়ে মিলিত হয় না, দেহের অন্য অঙ্গে। ঠিক আছে, যেমন কি যকৃৎ, বৃক্ক, এ সমস্ত জায়গায় পুনরায় রক্তজালক গঠন করছে। ঠিক আছে, তাহলে সিস্টেমিক শিরাটা হচ্ছে উৎপত্তি লাভ করেই সোজা হৃৎপিণ্ডে গিয়ে মিলিত হচ্ছে। পোর্টালটা কিন্তু রক্তজালক থেকে উৎপত্তি লাভ হয়ে হৃৎপিণ্ডে গিয়ে মিলছে না, অন্য কোনো অঙ্গে যকৃৎ ফকৃৎ এই সমস্ত জায়গায় গিয়ে আবার নতুন করে কি করছে, রক্তজালকটাকে গঠন করছে। ঠিক আছে, আর শিরার উভয় প্রান্তেই কিন্তু রক্তজালক বর্তমান থাকে। শিরার উভয় প্রান্তেই রক্তজালক বর্তমান থাকে। মায়ের সঙ্গে সন্তান মানে যে নালীটার সাথে যুক্ত থাকে, মায়ের সঙ্গে সন্তান যে নালীর সাথে যুক্ত থাকে সেটার নাম হচ্ছে অ্যাম্বুলিকল কর্ড। অ্যাম্বুলিকল কর্ড। ঠিক আছে, রক্ততঞ্চন শোনো। রক্ততঞ্চন কি হচ্ছে, ফার্স্ট অনুচক্রিকাগুলো কি হচ্ছে, ভেঙে গেল। অনুচক্রিকা ভেঙে গেল, সেখান থেকে কি এলো, থ্রম্বোকাইনেজ বা থ্রম্বোপ্লাস্টিন। তার সাথে নিষ্ক্রিয় যে প্রথম থাকে সেইগুলো মিলিত হয়ে কি হলো, থ্রম্বিন হলো। থ্রম্বিন থেকে আচ্ছা, এতটা জেনে লাভ নেই, এই শর্ট টাইমের মধ্যে এই 3টে জিনিস মনে রাখবে যে মোট 13টা ফ্যাক্টর আছে। রক্ততঞ্চনের মোট 13টা ফ্যাক্টর আছে। ফার্স্ট হলো ফাইব্রিনোজেন, সেকেন্ড হলো প্রথম্বিন, আর থার্ড হলো থ্রম্বোকাইনেজ। তাহলে ফার্স্ট ফাইব্রিনোজেন, সেকেন্ড প্রথম্বিন, থার্ড হচ্ছে থ্রম্বোকাইনেজ। এই 3টে আমাদেরকে মনে রাখতে হবে যে কোনটা কত নম্বর ফ্যাক্টরে পড়ে। তাহলে বলে দিলাম, ফাইব্রিনোজেন, প্রথম্বিন, থ্রম্বোকাইনেজ। আর মোট 13টা ফ্যাক্টর আছে, মোট কিন্তু 13টা ফ্যাক্টর আছে। দেখো, শুধু শিরা আমরা কি বললাম, শিরা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করছে, আর কি
কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করছে, আর ধমনী কি করছে, যে অক্সিজেন অক্সিজেন যুক্ত রক্ত। হ্যাঁ রক্ত বহন করছে। কিন্তু যদি বলে দেয় যে ফুসফুসীয় শিরা, এইটা কিন্তু পুরো অপোজিট হবে। তোমাদেরকে বললাম না যে ফুসফুসীয় শিরা যদি বলে দেয় তাহলে ও কিন্তু অক্সিজেন যুক্ত রক্ত বহন করে, আর ফুসফুসীয় ধমনী কিন্তু কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করছে। তাহলে শুধু শিরা বললে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, যদি ফুসফুসীয় শিরা বলে দেয় তাহলে অক্সিজেন যুক্ত রক্ত হয়ে যাবে। এই দুটো কিন্তু মনে রাখতে হবে। ফুসফুসীয় কথা এলেই তখন হয়ে যাবে O2 যুক্ত রক্ত বহন করে, আর ফুসফুসীয় ধমনী কি হয়ে যায়, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করছে। এটা হচ্ছে তার অপোজিট। ঠিক আছে, এবার রোগগুলো সম্পর্কে আমরা একটুখানি জানবো। যে আরবিসির সংখ্যা যখন স্বাভাবিকের তুলনায় বেড়ে যাচ্ছে তখন তাকে কি বলা হয়? আরবিসির সংখ্যা যখন স্বাভাবিকের, যেমন দেখো কপাটিকা কিন্তু 5-6টা পড়লাম, তেমন এখানেও 5-6টাই পড়বো। আরবিসির সংখ্যাটা আমাদের দেহে যদি স্বাভাবিকের থেকে বেড়ে যায় তখন তাকে বলবো পলিসাইথিমিয়া, আর যদি স্বাভাবিকের থেকে কমে যায় তখন তাকে বলে দেবো অলিগোসাইথিমিয়া। হ্যাঁ, তাহলে বেড়ে গেলে পলিসাইথিমিয়া আর কমে গেলে স্বাভাবিকের থেকে তাহলে হয়ে যাবে অলিগোসাইথিমিয়া। ঠিক আছে, এবার মানে হচ্ছে কি লোহিত রক্তকণিকা তো পড়লাম, এবার নিশ্চয়ই প্রতিটারই ভাগ আছে, শ্বেত রক্তকণিকাটাও পড়বো। শ্বেত রক্তকণিকা যদি স্বাভাবিকের থেকে বেড়ে যায় তাকে বলা হয় লিউকোসাইথিমিয়া। লিউকোসাইথিমিয়া বলো। এই যে আরবিসির পরিমাপ বেড়ে গেলে কি বললেন ওটা? আরবিসির পরিমাণ স্বাভাবিকের থেকে যদি বেড়ে যায় সেটা হয়ে যাবে পলিসাইথিমিয়া। পলিসাইথিমিয়া, আর স্বাভাবিকের তুলনায় যদি কমে যায় তাহলে হয়ে যাবে অলিগোসাইথিমিয়া। দেখো আরবিসির সংখ্যা যদি আমাদের শরীরে কমে যায় তাহলে কি রোগ হয়, অ্যানিমিয়া রোগ হয়। ঠিক আছে, এবার শ্বেত রক্তকণিকার পরিমাণ যদি স্বাভাবিকের তুলনায় বেড়ে যায় তাকে বলা হয় লিউকোসাইথিমিয়া। আর যদি মানে আরবিসির সংখ্যা যদি অত্যধিক বেড়ে যায়, অত্যধিক বেড়ে গেলে কি হবে, ব্লাড ক্যান্সার হবে আমাদের। অত্যধিক বেড়ে গেলে তাকে বলবো লিউকেমিয়া। লিউকেমিয়া স্পেলিং গুলো ভালো করে মনে রাখতে হবে, স্পেলিং এর জন্যই গন্ডগোল হবে। তাহলে যদি স্বাভাবিক অপেক্ষা বেড়ে যায় তাহলে লিউকোসাইথিমিয়া, যদি অত্যধিক বেড়ে যায় তাহলে ব্লাড ক্যান্সার রোগ হয়, তাহলে সেটা হয়ে যাবে লিউকেমিয়া। আর যদি স্বাভাবিকের অপেক্ষা কমে যায় তাহলে লিউকোপিনিয়া হয়ে যাবে, লিউকোপিনিয়া। তাহলে আরবিসির দুটো পড়লাম, কিন্তু ডাব্লিউবিসির দেখো 3টে পড়লাম আমরা। আরবিসির কি শুধু স্বাভাবিকের অপেক্ষা বেড়ে যাচ্ছে আর একটা হচ্ছে কমে যাচ্ছে, কিন্তু এগুলোর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে লিউকেমিয়া কি, এর মানে এর যদি জিসটা পড়ি, জিসটা কি হবে, যে এর সংখ্যা অত্যধিক বেড়ে যাচ্ছে। অত্যধিক বেড়ে গেলে এই প্রবলেমটা আমাদের শরীরে দেখা দেয়। এবার কি হবে, অনুচক্রিকা, পুরোটাই কিন্তু নিজেদের নাম অনুসারে দেওয়া আছে এখানে। যেমন হচ্ছে ডাব্লিউবিসি কে বলা হয় কি লিউকোসাইট, দেখবে সব লিউকো লিউকো দিয়ে পাবে। এবার কি অনুচক্রিকাকে কি বলা হয় বললাম না, থ্রম্বোসাইট বলা হয়, দুটোই কিন্তু থ্রম্ব দিয়ে পাবে। কিন্তু তোমার এই যে বললাম লোহিত রক্তকণিকা, এটা কিন্তু তোমরা মিল পাবে না। ঠিক আছে, এটা তোমাদেরকে মনে রাখতে হবে, পলিসাইথিমিয়া অলিগোসাইথিমিয়া। তাহলে এবার হচ্ছে কি অনুচক্রিকার পরিমাণ যদি স্বাভাবিকের তুলনায় বেড়ে যায় তাহলে কি হয়ে যাবে থ্রম্বোসাইটোসিস, থ্রম্বোসাইটোসিস। আর যদি স্বাভাবিক অপেক্ষা কমে যায় তাহলে হবে থ্রম্বোসাইটোপিনিয়া। হ্যাঁ দেখো ডাব্লিউবিসির সংখ্যাও কমে গেলে স্বাভাবিকের তুলনায় কি হয়ে যাবে লিউকোপিনিয়া, আর এটা অনুচক্রিকার পরিমাণও যদি কমে যায় দেহে তাহলেও হয়ে যাবে, এটাও কি লাস্টে পিনিয়াই আছে। এর অপর নামটা মনে রাখতে হবে, থ্রম্বোসাইটোপিনিয়ার অপর নাম পারপিউরা। পারপিউরা দিয়ে কোশ্চেন দেয়, এত বড় দেয় না, পারপিউরা দিয়ে কোশ্চেন দেয়। ঠিক আছে, বেশি এখান থেকে কোশ্চেন দেয় লিউকেমিয়া দিয়ে কোশ্চেন দেয়, পলিসাইথিমিয়া অলিগোসাইথিমিয়া। মানে আরবিসিটা মনে রাখতে হবে, ডাব্লিউবিসির কিছু পয়েন্ট মনে রাখতে হবে, বেশি কোশ্চেন দেয়। আর যদি এই সাইটোসিস এর থেকেও বেশি কোশ্চেন দেয় হচ্ছে পারপিউরা, অনুচক্রিকার মধ্যে, যে অনুচক্রিকার পরিমাণ স্বাভাবিক অপেক্ষা যদি কমে যায় তাহলে কি হবে। সাইনোভিয়াল তরল কোথায় অবস্থান করছে, সাইনোভিয়াল তরল অবস্থান করছে সাইনোভিয়াল যে গহ্বর সেখানে। আর সিএফএফ সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, সিএসএফ এটা কোথায় অবস্থান করে সবাই জানি, মস্তিষ্কের গহ্বরে অবস্থান করছে সিএসএফটা। সিএসএফটাকে কখনোই আমরা ওর সাথে গুলিয়ে ফেলবো না। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড এটা সেরিব্রোস্পাইনাল তরল কোথায় অবস্থান করে, মস্তিষ্ক গহ্বরে, এটা আমরা মনে রাখবো। ঠিক আছে, কোন অ্যান্টিবডি প্লাসেন্টা ভেদ করতে পারে,
IgG, আই ক্যাপিটাল, স্মল জি, আর হচ্ছে ক্যাপিটাল জি। দেখো সবসময় মনে রাখবে যে যদি আমাদেরকে RH ফ্যাক্টরের কোনো ফ্যাক্টর দিয়ে দেয়, ফার্স্টেরটা আর লাস্টেরটা, এগুলো সব তিনটে করে, মানে তিনটে করে আর কি অ্যালফাবেট থাকবে এখানে। ফার্স্টের অ্যালফাবেট আর লাস্টের অ্যালফাবেটটা হবে ক্যাপিটাল, মিডলেরটা হবে স্মল। ঠিক আছে, আমরা মনে রাখবো। কিছু কিছু আছে কি, কিছু কিছু দেখবে মানে বেশিরভাগটাই হবে যেটা বললাম আমি সেটা, কিন্তু IgM বলে একটা আছে, তিনটাই হবে ক্যাপিটাল, ওটার কথা বলছি না। কিন্তু বেশিরভাগটাই যেগুলো কোয়েশ্চেনের মধ্যে দেয়, বেশিরভাগটাই হচ্ছে ফার্স্ট আর লাস্টেরটা হচ্ছে কি ক্যাপিটাল, মিডলেরটা হচ্ছে স্মল। ঠিক আছে, তাহলে IgG প্লাসেন্টা মানে অ্যান্টিবডি কি করে, প্লাসেন্টা ভেদ করতে পারে, এটা মনে রাখতে হবে। IgG অ্যান্টিবডি প্লাসেন্টা ভেদ করতে পারে। বলো তো ব্লাড ক্যান্সার, আমি এইমাত্র বললাম ব্লাড ক্যান্সার হলো কি? লিউকোপিনিয়া। লিউকোমিয়া। লিউকোমিয়া। ঠিক আছে, তাহলে ব্লাড ক্যান্সার হচ্ছে লিউকোমিয়া, লিউকোমিয়া বা লিউকেমিয়া, যা খুশি একটা বললেই হবে। হ্যাঁ, রক্ত কোন ধরনের কলা? তরল তরল যোগ কলা। কলা। তরল যোগ কলা। রক্তকণিকা কোথায় ধ্বংস হয়? পশ্চিম মজ্জা। হ্যাঁ, যকৃত প্লীহায়। ম্যাম। কোন উৎসেচক রক্ত তঞ্চন সাহায্য করে, মানে রক্তটা যখন কোনো জায়গা কেটে যায়, রক্তটা কি হয়, জমাট বেঁধে যায়, কোন উৎসেচক সাহায্য করে? কে? থ্রম্বোকাইনেজ। কি বললাম তোমাদেরকে যে আমি ওই টপিকটা পড়ালাম না, যে অনুচক্রিকার যে ব্যাপারটা, অনুচক্রিকার অপর নাম কি বললাম? তাহলে সেই তো রক্তকে সঞ্চিত করতে সাহায্য করছে, থ্রম্বোকাইনেজ বা থ্রম্বোপ্লাস্টিন, এটা হচ্ছে উৎসেচক। রক্তে হিমোগ্লোবিনের অভাবে কোন রোগ হয়? অ্যানিমিয়া। হ্যাঁ, রক্তচাপ মাপা হয় যন্ত্রের সাহায্যে। হ্যাঁ। টিউনিকা মিডিয়া যে বললাম, টিউনিকা মিডিয়া স্তরটি পুরু হয় কোন রক্তবাহে বলো তো? কোনটার বললাম যে স্তর পুরু হয় কিন্তু গহ্বর ছোট হয়? ধমনী। হ্যাঁ, ধমনী। মানুষের রক্তে রক্তরসের পরিমাণ কত? 55। হ্যাঁ, 55। 55%। সাধারণ অবস্থায় রক্তরসের pH কত থাকে? 7.3 থেকে 7.4 হবে, 7.3 থেকে 7.4 হবে। ঠিক আছে, রক্তে অনুচক্রিকার পরিমাণ কমে যাওয়াকে কি বলা হয়? স্বাভাবিকের তুলনায় যখন কমে পারপিউরা। যায়। পারপিউরা। পারপিউরা। হুম। লসিকা রক্তে ফিরে আসে ড্যাশের মাধ্যমে? কি বললেন কিসের ম্যাম? মাধ্যমে? লসিকা রক্তে ফিরে আসে কিসের মাধ্যমে? শিরার মাধ্যমে, এটা হবে শিরার মাধ্যমে। দেখো এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। মুক্ত সংবহনে ড্যাশ উপাদানটি অনুপস্থিত, মানে কোনটি থাকে না? মুক্ত সংবহনে থাকে না হচ্ছে রক্তজালক, এটি থাকে না। আরশোলার হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? 13টি। 13টি। এবার বলো যে রোগ জীবাণু ধ্বংস করে কে? RBC, WBC, অনুচক্রিকা? WBC। WBC। হ্যাঁ। রক্ততঞ্চনে সাহায্যকারী ভিটামিনের নাম কি? ভিটামিন কে। আর যদি বলি খনিজ মৌল? ক্যালসিয়াম। ক্যালসিয়াম। বর্ণহীন রক্ত থাকে মশার দেহে, মশার দেহে কিন্তু বর্ণহীন রক্ত দেখতে পাওয়া যায়। মুক্ত সংবহনের অংশ নয় কোনটি? বললাম এইমাত্র, মুক্ত সংবহনের অংশ নয় রক্তজালক। ঠিক আছে, রক্ততঞ্চনে সাহায্য করছে ক্যালসিয়াম। রক্ততঞ্চনের সহায়ক যদি প্রোটিন তন্তু বস্তু বলে দেয় তাহলে হয়ে যাবে ফাইব্রিনোজেন। তোমাদেরকে এই একটুখানি আগে আমি বলেছি যে ফার্স্ট যেটা আছে ফ্যাক্টর 1-এ, সেটা হয়ে যাবে ফাইব্রিনোজেন। ঠিক আছে, এই কি থাকে? হ্যাঁ, ফ্যাক্টর 3 নম্বর ওটাকে কি বলেছে? 3 নম্বরে যেটা থাকে সেটা হচ্ছে থ্রম্বোকাইনেজ, সেটা হচ্ছে থ্রম্বোকাইনেজ।
আমি বলছি যে তোমরা তো সবাই সংবহন তো পড়েছো, সংবহনের মধ্যে এর বাইরে কি আর কোনো কোয়েশ্চেন আছে, মানে কোনো টপিক আছে কি? যেগুলো বললাম, যে রক্ত বললাম, রক্তবাহ বললাম, হার্ট বললাম, ঠিক আছে, এই তিনটের মধ্যেও কিছু কিছু ভেঙে ভেঙে অনেক কিছু বলেছি। আমি বলছি এর বাইরে কোনো টপিক আছে কি? না ম্যাম। না, আমার তো এগুলো মনে হচ্ছে হয় না আপাতত। যে এর বাইরে কিছু আছে, যদি থাকে আমাকে একটু বলতে পারো। মানব না দেহে, ম্যাম, আপনি সবই বলে দিয়েছেন। আচ্ছা মানে এবার কাদের বলো। কাদের ক্ষেত্রে সংবহন হয়, কাদের কাদের ক্ষেত্রে বদ্ধ সংবহন হয়। আচ্ছা, মুক্ত সংবহন দেখা যায় আরশোলা, চিংড়ি, শামুক, ঝিনুক, মানে এই সমস্ত জিনিসদের। আর বদ্ধ সংবহন দেখা যাচ্ছে মেরুদণ্ডী প্রাণী এবং উঁচুতে কেঁচো ব্যস্ত যোগ। প্রাণী। কেঁচো যোগ অপশন এগুলোই থাকে, এর বাইরে অপশন থাকবে না। মুক্ত সংবহন আরশোলা, চিংড়ি, শামুক, এই সমস্ত জিনিস। আর বদ্ধ সংবহন হচ্ছে কেঁচো যোগ মেরুদণ্ডী প্রাণী, এদেরই থাকে। মানুষের দেহে যেমন হিমোগ্লোবিন থাকে, কেঁচোর দেহেও হিমোগ্লোবিন থাকে। এই হিমোগ্লোবিন ছাড়া মানে হিমোসায়ানিন গুলো হচ্ছে মুক্ত সংবহন হিমোসায়ানিন দেখা কি? যায়, বাকি হিমোসায়ানিনে হিমোগ্লোবিন বদ্ধ। হিমোসায়ানিনে তামার পরিমাণটা একটু বেশি, তামা পরিমাণ থাকে, মানে ওতে কি থাকে, লোহা থাকে না, ঠিক আছে, সেই জন্য কি হয় তাদের রক্ত মানে নীলাভ সবুজ টাইপের হয়। যেমন দেখবে চিংড়ি, জ্যান্ত চিংড়ি যখন ধরে দেখবে, ঠিক আছে, তখন দেখতে পাবে যে ওদের শরীরটা হালকা কি হচ্ছে, সে তামাটে তামাটে ব্যাপার, মানে হচ্ছে হালকা ব্লু ব্লু একটা নীলাভ ভাব, ঠিক আছে, ওটা কিসের জন্য হয়, ওটা তামার জন্য থাকে। ওদের হচ্ছে হিমোসায়ানিন, ওদের রক্তকে বলা হচ্ছে হিমোসায়ানিন। আমাদের রক্তে, হ্যাঁ, বলছি ভেনাস হৃৎপিণ্ডযুক্ত প্রাণী কি হলো? ভেগা, মাছ। মাছ। মাছের মাছ, ওটা মাছের থাকে। মাছ হবে। আচ্ছা, এই হ্যাঁ হ্যাঁ থাকে হ্যাঁ মানে অলিন্দ আর নীলা, ওকে মিশ্র স্নায়ু, ভেগাস স্নায়ু বলা হয়। হ্যাঁ, তাদের শরীরে আলাদা করে কোনো রকম ভাগ থাকে না। আচ্ছা, ওইটার একটা ভাগ আছে, ওটার ভাগটা পড়ছে কিসের মধ্যে বলো তো? ওটার ভাগটা কিসের মধ্যে পড়ছে, কোন টপিকটাই পড়ছে আমাকে একটু বলো তো। ওইটা ভ্রূণ তত্ত্ব গঠিত প্রমাণ, অভিব্যক্তি এবং অভিযোজন। অভিব্যক্তি ও বুঝেছেন তো? ম্যাম, আচ্ছা, ওখানে তুমি যেহেতু টপিকটা বললে, আমি একটুখানি এটা বলে দিই, হ্যাঁ। দেখো, হৃৎপিণ্ডের বিবর্তন কি করে হয়েছিল, ফার্স্ট হয়েছিল মৎস্য শ্রেণী। মৎস্য শ্রেণী মাছের হৃৎপিণ্ডকে বলা হয় ভেগাস, ভেনাস, ভেনাস। ভেনাস হবে, ভেনাস, সরি, ভেনাস বলা হয়। একটি অলিন্দ আর একটি নিলয় থাকছে। তারপরে কি শ্রেণী এলো, উভচর শ্রেণী এলো। এর কিন্তু নিলয়ের কোনো রকম ভাগ হলো না, কিন্তু অলিন্দ দুটো হয়ে গেল। তাহলে দুইটি অলিন্দ একটি নিলয় হয়ে গেল। তারপরে এলো সরীসৃপ শ্রেণী। সরীসৃপ শ্রেণীর কি হলো, দুটি অলিন্দ থাকলো, কিন্তু নিলয়টা কি হলো, আংশিক ভাবে বিভক্ত হয়ে গেল। এই কোশ্চেনটা দেয় যে দুটি অলিন্দ ও মানে আংশিক ভাবে বিভক্ত নিলয়, এটা কিন্তু সরীসৃপ শ্রেণীতে দেখা যায়। ঠিক ঠিক আছে, কিন্তু তার মধ্যে তো কুমির পড়ে, কিন্তু কুমিরটা হচ্ছে কি ব্যতিক্রম। কুমিরের ক্ষেত্রে দুটি অলিন্দ ও দুটি নিলয় দেখা যায়, ঠিক আছে। তারপরে হচ্ছে কি পক্ষী ও স্তন্যপায়ী শ্রেণী, এর তো তোমরা জানোই যে দুটো দুটো করে আলাদা আলাদা থাকে, এর দুটি অলিন্দ দুটি নিলয়। তাহলে হৃৎপিণ্ডের বিবরণটা বোঝা গেছে যে মৎস্য শ্রেণীর একটি অলিন্দ একটি নিলয়, উভচর শ্রেণীর দুটি অলিন্দ একটি নিলয়, সরীসৃপ শ্রেণী যেটা আছে তার দুটি অলিন্দ আছে কিন্তু আংশিকভাবে বিভক্ত একটি নিলয় আছে। আর যেটা হচ্ছে কি পক্ষী ও স্তন্যপায়ী শ্রেণী, সেটা দুটি অলিন্দ ও দুটি নিলয়। অভিব্যক্তি অভিযোজনটা তোমরা যদি বলো, অভিব্যক্তির অনেক ডিটেলসে আমার কাছে আর কি আছে ডিটেলস। হ্যাঁ হ্যাঁ, করাও একদিন, করলে তো আমাদেরই ভালো হবে না। কিন্তু স্যার তো আজকে সংবহনটা করাতে বলেছিল, সংবহনটা তো হয়ে গেল, এর মধ্যে তো সংবহনের মধ্যে তো আর কিছু পড়ে না, সংবহনের হ্যাঁ, মধ্যে আজকে বেশি ইম্পর্টেন্ট। আজকে মনে করো সংবহনটা হলো, এর পরের দিন ওইটা করাইও। মানে 10 দিন, তো 10 দিন মানে কি 10টা চ্যাপ্টার বোঝাইলে তো আমাদের অনেকটা দূর হবে না, কাজে লাগবে। এবার দেখো, সবার মধ্যেও তো একটা চাওয়া থাকতে পারে, তো স্যার ক্লাস করাক না, অসুবিধা নেই, স্যার ক্লাস করাক পরের দিন থেকে, সে পরে দেখা যাবে, স্যারের যদি কোনোদিন সমস্যা হয় তখন। ঠিক আছে, বলছি তোমাদের এখান থেকে কোনো কোয়ারি আছে? আমার একটা অন্য জায়গা থেকে কোয়ারি আছে, ওই যে
সমবৃত্তীয় যেটা, সেটা হচ্ছে মানে দুটো আলাদা ধরনের দেখো প্রাণী এই বা দুটো কিছু। জিনিস মনে রাখার একটা সহজ উপাদান হচ্ছে কি, দেখো সমসংস্থ, এই কথাটার মধ্যে কোনো তুমি হর্ষইকার পাবে না, কিন্তু সমবৃত্তীয় এটার মধ্যে দেখবে বয়েরই তয়ে তয়ে দীর্ঘই উন্তস্ত। এই দুটো মনে রাখার উপায় আছে। সমসংস্থ সমবৃত্তীয়র এই অপর নামগুলো কি? সমসংস্থকে কি বলা হয়, কি অভিব্যক্তি বলা হয়? প্রসারী। এটা হচ্ছে অপসারী। এটার মধ্যে তুমি একটা দেখো অপসারী, কিন্তু মানে একটা দীর্ঘইকার পাচ্ছো। আর সমবৃত্তীয় যেহেতু এখানে একটা দীর্ঘইকার আছে, এখানে কিন্তু দুটো হয়ে যাবে, অভিসারী, একটা হ্রস্বইকার একটা দীর্ঘইকার। মানে সমসংস্থতা নেই বলে, ঠিক আছে, ওকে যেটা বলা হচ্ছে কনভার্ট করা হচ্ছে সেটাতে একটা থাকবে। আর সমবৃত্তীয় যেটা আছে সেটাতে একটা আছে বলে সেটা যখন কনভার্ট করা হবে তখন দুটো চলে আসে। আমি এরকম করে মনে রেখেছি, আমি তোমাদেরকে বললাম। এবার সমসংস্থ ব্যাপারটা কি আসছে, ঠিক আছে, উৎপত্তি ও গঠনগত ভাবে। কি বলছো? ম্যাম বলছি যে এই যে সমবৃত্তীয় মানে বৃত্তীয় কথার অর্থ হচ্ছে যে কাজ, মানে সমবৃত্তীয় মানে হচ্ছে তাদের হচ্ছে মানে কাজটা হচ্ছে কার্যগত ভাবে এক হবে। হবে। হ্যাঁ হ্যাঁ, আর গঠনটা হবে আলাদা। আর যেটা সমসংস্থ হবে ওটা গঠনটা হবে একই কিন্তু কাজটা হবে আলাদা। হ্যাঁ হ্যাঁ, ও মনে রাখার উপায়টা বলছে যে কি করে মনে রাখবো আমি, মানে হয়তো এটা ভুলে যাচ্ছে আর কি, গোলমাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে ওটাই সমসংস্থ যে ওটাই বলতে ব্যাপারটা আছে, যাচ্ছিলাম যে হ্যাঁ, সমবৃত্তীয় ওটা সমসংস্থ অঙ্গ। হচ্ছে। হ্যাঁ, ওর তো বললো না যে বৃত্তীয় মানে হচ্ছে, বৃত্তি মানে হচ্ছে কি কাজ, তাহলে ওখানে কাজটা এক হবে। আর এখানে কি হবে, উৎপত্তি ভাবে এক হবে, মানে উৎপত্তিটা গঠনগত ভাবে এক, কিন্তু কার্যগত ভাবে কিন্তু সমসমস্ত অঙ্গ আলাদা হয়, ঠিক আছে। আর সমবৃত্তির মধ্যে দেখবে যাই এক্সাম্পল দিয়ে দেবে না, দুটো লাস্টে দেখবে এক থাকে। যেমন কি দিয়ে দেয়, যে পাখি ও বাদুড়ের ডানা, আর শোলার ডানা, সবই ডানা ডানা, আকর্ষ আকর্ষ, কাঁটা কাটা, এরকম একটা ব্যাপার থাকে। মানে এই লাস্টের টপিক গুলো একই হয় হিসাব মতো যদি দেখো। আর যেটা সমসংস্থ আছে সেটা আলাদা হবে। যেমন কি দিয়ে দেবে, যে মটরের আকর্ষ সাথে ফণিমনসের পত্রকণ্টক, বা দিয়ে দেবে যে তিমির ফ্লিপার মানুষের হাত ঘোড়ার অগ্রপথ। সমবৃত্তীয় যখন হয়ে যাবে না, যে কাজটা যখন এক হয়ে যাবে, তখন তার লাস্টের টপিক গুলো বেশিরভাগটাই এক। যত এমসিকিউ করবে দেখবে যে লাস্টের টপিকটা এক। পাখি ও বাদুড়ের ডানা, আরশোলার মানে আরশোলার ডানা, এই দুটো একই হয়ে যায়, ঠিক আছে, তখন ওটা হয়ে যাবে সমবৃত্তীয়। আর বলো। অনুচক্রিকার আয়ুষ্কাল কতদিন বলেছিলেন? হ্যাঁ, অনুচক্রিকার আয়ুষ্কাল কতদিন? অনুচক্রিকার আয়ুকাল কতদিন, এটা দেখো কোনো কোনো বইয়ে 3 থেকে 5 দিন দেওয়া আছে, কোথাও কোথাও 8 থেকে 9 দিন দেওয়া আছে। হ্যাঁ, এটা পুরোটাই বোর্ড নির্ভর করবে যে সে কি আনসার নেবে। আবার তো এই যে 3 থেকে 5ও দেওয়া আছে না গড় স্নায়ু অনুচক্রিকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেওয়া আছে, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম দেওয়া আছে। কোনটা এবার দিলে কি হবে? এবার বোর্ডের হাতে তো আনসার, আমি আমি তো আর কিছু করতে পারবো না, বলো। বিজ্ঞানী যেমন করে পরীক্ষা নিরীক্ষা করেছে সে তেমন ভাবে এখানে মানে আর কি পরীক্ষার ফল লিখেছে, যেটা লিখেছে আমরা তো আর। হ্যাঁ বলো। আরসিবি বেড়ে যাওয়াকে কি বলে? বেড়ে যাওয়াকে বলা হচ্ছে পলিসাইথিমিয়া। আর বেশি যখন বেড়ে আচ্ছা। যাচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে পলিসাইথিমিয়া। ম্যাম ডাব্লিউবিসি বেড়ে গেলে তাকে কি বলে? সেটা লিউকোসাইথিমিয়া। বেড়ে যাওয়াগুলো দেখবে সাইথিমিয়া সাইথিমিয়া এরকম একটা ব্যাপার আছে দুটোতেই। আর যখন কমে যাচ্ছে তখন এই পিনিয়া পিনিয়া, বললাম না যে লাস্টে পিনিয়া পিনিয়া থাকে। লিউকোপিনিয়া মানে হচ্ছে ডাব্লিউবিসি কমে যাচ্ছে, মানে থ্রম্বোসাইটোপিনিয়া এটা হচ্ছে যে অণুচক্রিকা কমে যাচ্ছে, এইসব ব্যাপার। বলছি তোমরা বুঝতে পেরেছো তো? হ্যাঁ ম্যাম। বুঝতে পেরেছো না কোনো টপিক বুঝতে অসুবিধা হয়েছে বলতে পারো। বুঝতে পেরেছি। কালকে থেকে স্যারকে বলেছি, স্যারকে ক্লাস নেবো, মানে নিয়েছি কাল থেকে। অনুচক্রিকা বেড়ে গেলে হ্যাঁ, অণুচক্রিকা কি?
কৃকা বেড়ে গেলে কি বলে? পরিমাণ বেড়ে গেলে তখন হয়ে যাবে থ্রম্বোসাইটোসিস। থ্রম্বোসাইটোসিস। কমে গেলে পারকিউরা, এই যে বললাম পিউরা। থ্রম্বোসাইটোপিনিয়া। হ্যাঁ। আচ্ছা, আর রক্তচাপটা একটু বোঝান তো। রক্ত, ব্লাড তো বুঝিয়ে দিলাম। ও তার মানে আমি পরে অ্যাড হয়েছি। আচ্ছা, নো এবার প্রবলেম। কি রেকর্ড ক্লাসটা একটু শুনে নিও, কেন বলো তো? তোমার অনেক লং হয়ে যাবে ক্লাসটা। না মানে যে, মানে আমার রিচার্জ শেষ হচ্ছিল না, এই যে এখন অ্যাড হলাম, এর জন্য প্রবলেম হলো। হ্যাঁ স্যার তো এটা ইউটিউবে আপলোড করে দেবে। রক্তটা তো, রক্তের উপাদান উপাদান সব ভালো করে বুঝিয়ে দিয়েছি। রক্তের যে শ্রেণীবিভাগ আছে, ঠিক আছে, তুমি একটুখানি দেখে নিও। ক্লাস আর কি কার শেষ? কোনো, হ্যাঁ আর তো কিছু নেই সংবহনের মধ্যে। হিজের বান্ডিল আর পার্কিনজি তন্তু এটাও পড়া শেষ? হ্যাঁ বলা হয়ে গেছে। ওই তো ওই দুটোর অবস্থানটাই বেশি পড়ে, দুটো অবস্থান করে হৃৎপিণ্ডের মধ্যে। ইজরান্ডিলটা কি কতবার স্পন্দিত হয় মিনিটে? 36 বার। হ্যাঁ, আর পারকিনসি যে 72। তন্তু আছে সেটা, না, 40 বার না না, পার্কিনজি। 72 বার না, 36 বার। আর যে পার্কিনসি তন্তু হ্যাঁ, আছে ওই সেটা মিনিটে 35 বার। পার্কিনজি হলো 35 বার, তাই না? হ্যাঁ মানে হ্যাঁ হিজেল বান্ডি 36 বার হৃৎপিণ্ডে ইয়ে করে, মানে প্রতি মিনিটে। তারপরে হলো পার্কিনজি তন্তু হলো 35 বার তো। হ্যাঁ, মিনিটে 35 বার করে। এই হুম। দুটোর অবস্থানটা বেশি পড়ে। ঠিক আছে, তাহলে ক্লাসটা এখানেই এন্ড করি। হ্যাঁ ম্যাম। কি বলো? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, তাহলে বাই, সবাই পড়ো।